أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي واجعل لي وزيرا من أهلي। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম, পাকিস্তানের পরমাণু বোমা বিষয়ক, তাদের কিভাবে পরমাণু বোমা বানানো হলো, কিভাবে পরমাণু বোমা তারা মালিক হলো, এই বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তা আমাদের আগের পর্বে আমাদের তো একটা সংক্ষিপ্ত ভূমিকা ছিল 9/11 যেটা ঘটেছে বিশ্ব ইতিহাসে অত্যন্ত আধুনিক ইতিহাসের জন্য অত্যন্ত চাঞ্চল্যকর, অত্যন্ত এক যুগান্তকারী ঘটনা। তো 9/11 মানে আমেরিকা টুইন টাওয়ার হামলার কিছুদিন আগে পাকিস্তানের দুই অবসরপ্রাপ্ত পরমাণু বিজ্ঞানী ডক্টর সুলতান বশিরউদ্দিন মাহমুদ এবং চৌধুরী আব্দুল মজিদ, এই দুই নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তারা অবসর গ্রহণ করেছিলেন তখন পাকিস্তানের KRL থেকে, অর্থাৎ খান ডক্টর আব্দুল কাদের খানের যে পরিচালিত নিউক্লিয়ার রিসার্চ ল্যাবরেটরি ছিল সেখান থেকে। তারা অবসর গ্রহণের পর তারা এক ব্যক্তিগত গোপন মিশনে আফগানিস্তান গিয়েছিলেন। তখনও 9/11 ঘটেনি। আফগানিস্তানের উপর আমেরিকা বা পুরো বিশ্ব ন্যাটো হামলা করার জন্য ঝাঁপিয়ে পড়েনি। তো এই দুইজন বিজ্ঞানী ছিলেন, অবসরপ্রাপ্ত বিজ্ঞানী ছিলেন একটি সাধারণ বেসরকারি সংগঠন UTN, এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য। UTN মানে হলো উম্মাহ তামির নও, তো উম্মার বা জাতির, মুসলিম উম্মার নবগঠন, নতুন গঠন, এই ধরনের একটা নাম বা ভাব তাদের এই সংগঠন ছিল। তারা এই সংগঠনের দুজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, ডক্টর সুলতান বশিরউদ্দিন মাহমুদ এবং চৌধুরী আব্দুল মজিদ। তারা আফগানিস্তান গিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে, গোপনে। ওখানে যাওয়ার পরে তারা শেখ ওসামা বিন লাদেন এবং তার সহকারী ডেপুটি আমিনুল জওহির রাহিমাহুল্লাহ দুজনের সাথে সাক্ষাৎ করার জন্য চেষ্টা করেছেন। পরে আমিরুল মুমিনিন মোল্লা আমর রাহিমাহুল্লাহর ব্যবস্থাপনা তিনি একিউর নেতাদের সাথে সাক্ষাৎ করতে সক্ষম হয়েছিলেন। তা তারা এভাবে ওখানে গিয়ে আফগানিস্তানে থেকে বা আসা যাওয়া করে একবার না একাধিকবার শেখের সাথে দেখা করছেন, কথাবার্তা বলেছেন। এসব গোয়েন্দাদের তথ্য মতে এসব সাক্ষাতে তারা বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি নিউক্লিয়ার ওয়েপন, কেমিক্যাল ওয়েপন, বায়োলজিক্যাল ওয়েপন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এই দুই বিজ্ঞানী একিউর নেতাদের সাথে। তখন সময়টা কেমন ছিল? তখন সময়টা ছিল এমন, পুরো বিশ্বের পরিস্থিতি, আমেরিকা জোরে সোরে প্রচারণা চালাচ্ছিল, যে তাদের প্রচারণার ফলে পুরো বিশ্বজুড়ে একটা আলোচনা তুঙ্গে ছিল কিভাবে পরমাণু অস্ত্রের প্রসার রোধ করা যায়। এজন্য এই লক্ষ্য সামনে রেখে আমেরিকা বিভিন্ন দেশকে, বিশেষ করে সম্ভাব্য দেশ, যেসব দেশ পরমাণু বিষয়ে আগ্রহী ছিল, পরমাণু নিয়ে কাজ করছিল, তাদেরকে MBT অথবা CTBT এই দুটি চুক্তি হলো মূলত পরমাণু অস্ত্র প্রসার নিরোধ বা রুদ্ধ করা, সেগুলোকে নিয়ন্ত্রিত করার একটা চুক্তি। এই যে সেগুলোকে এই চুক্তিতে স্বাক্ষর করবে, তারা পরমাণু অস্ত্রের প্রসার রোধে সহযোগিতা করবে, নিজেরা পরমাণু অস্ত্রের সামরিক ব্যবস্থাপনা, সামরিক কাজে এটাকে ব্যবহার করার জন্য পরমাণু নিয়ে কাজ করবে না, এমন একটা চুক্তি, এমন একটা অঙ্গীকার, প্রতিজ্ঞা এই চুক্তিতে ছিল। স্বাক্ষর যারা করতো তারা এই প্রতিজ্ঞাগুলো মানতে হতো। তো আমেরিকা জোরদার লবিং চালিয়ে যাচ্ছিল যাতে সবাইকে এই চুক্তির অধীনে আনা যায়। পাকিস্তানের উপর চাপ ছিল। ঠিক এমন সময় পাকিস্তানের সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে নাজুক একটি সংস্থায় কাজ করা, একটি নিউক্লিয়ার প্রোগ্রামে কাজ করা দুইজন শীর্ষস্থানীয় বিজ্ঞানী এবং অত্যন্ত অভিজ্ঞ বিজ্ঞানী মতো দুজন লোক, সেকালে নিষিদ্ধ ঘোষিত বা সবার কাছে ব্ল্যাকলিস্টেড এবং সন্দেহভাজন একটি গোপন, আমেরিকার ভাষায় জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠনের প্রধানের সাথে গোপন বৈঠক করা, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত বিপজ্জনক ছিল আমেরিকার দৃষ্টিকোণ থেকে।
তো এমন এই যদি এই খবরটা হয়তো তখনও আমেরিকার বা পাকিস্তানের মতে যে তাদের মনে ছিল, তারা ভেবেছিল এই খবরটা তখনও আমেরিকার কাছে যায়নি যে দুই বিজ্ঞানী গোপনে যে আফগানিস্তান গিয়ে বৈঠক করেছে। তো পাকিস্তান কর্তৃপক্ষ মনে মনে ভয় পাচ্ছিল, এমন এই খবর যদি বিশ্ব মিডিয়াতে লিক হয়ে যায় তাহলে এটা পাকিস্তানের জন্য মারাত্মক হুমকি ডেকে আনবে। তা আসলে পাকিস্তান যেটা আশঙ্কা করছিল ঘটেছিল সেটাই। কিভাবে? সেই এই খবরটা তৎকালীন সিআইএ প্রধান জর্জ টেনেট তার কর্মজীবনকে সামনে রেখে কর্মজীবনের স্মৃতিচারণমূলক বই এট দ্য সেন্টার অফ দ্য স্টর্ম বইতে লিখেছে যে তাকে ইউরোপিয়ান এক গোয়েন্দা সংস্থা জানিয়েছিল 2001 সালের আগস্টে পাকিস্তানের 2 পরমাণু বিজ্ঞানী আফগানিস্তানে গিয়ে একই নেতাদের সাথে গোপন বৈঠক করেছে এবং তারা নিজেদের বৈঠক গোপন রাখার জন্য অন্যান্য সদস্যদের থেকে নিজেদের তৎপরতা গোপন রাখার জন্য খোলা ময়দানে ক্যাম্প ফায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে সেখানে বসে তারা ঘিরে ধরে এই বিষয়ে কথাবার্তা বলেছে। পরমাণু বোমা কিভাবে বানানো যায়, এটার প্রযুক্তি কিভাবে একিউর হাতে হস্তান্তর করা যায়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে পশ্চিমা এক গোয়েন্দা সংস্থা সিআইএ একে জর্জ টেনেটকে জানিয়েছে। এই এই হুবহু এই সংবাদটা জর্জ টেনেট পাওয়ার আগে আইএসআই, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, পাকিস্তান যে মূল, যেটা আমাদের দেশে যেমন ডিজিএফআই, ভারতের যেমন মোসাদ, রাশিয়ার যেমন কেজিবি, আমেরিকার যেমন সিআইএ, পাকিস্তান যেমন আইএসআই, এই সংবাদ তারাও পেয়েছে। এই সংবাদ তারা কিভাবে পেয়েছে এই বিষয়টা, এই সংবাদটা অনেকদিন গোপন ছিল। আইএসআই কে এই সংবাদ কে দিল? অনেক পরে পাকিস্তান পরমাণু বোমা এবং আমেরিকার পরমাণু বোমা, দুই দেশের পরমাণু বোমা বিষয়ে একটা অ্যাড্রিয়ান লেভি নামক একজন ভদ্রলোক ডিসেপশন নামে একটা বই লিখেছে। সে বইতে এই ভদ্রলোক লেখক দাবি করেছে যে আইএসআই কে এই সংবাদটা প্রচার, এই গোপন, অত্যন্ত গোপন সংবাদ যে 2 পরমাণু বিজ্ঞানী একই সাথে বৈঠক করেছে, এই গোপন সংবাদটা জানিয়েছিল জেনারেল হামিদ গুল। হামিদ গুল যিনি, তিনিও কিন্তু আইএসআই এর প্রধান ছিলেন 1987-88 এবং 89, মোট 2 বছর চেয়ে একটু বেশি তিনি আইএসআই এর প্রধান ছিলেন। এই হামিদ গুলো কিন্তু এই উম্মা তামির নাও, ইউটিএন নামে যে সংস্থা, ডক্টর বশিরউদ্দিন মাহমুদ এবং সুলতান চৌধুরী আব্দুল মজিদ, এই দুইজনের যে সংস্থা ছিল তামির নাও, এই তার সম্মানিত সদস্য, অনারারি ফেলো ছিলেন, সদস্য ছিলেন জেনারেল হামিদ গুল। হামিদ গুল সম্পর্কে তো সবাই জানে যে সবাই তাকে বলে তালেবান বা আফগানের মুজাহিদদের মাউথপিস। আর তিনি যে সময় আইএসআই এর প্রধান ছিলেন সেই সময়টাই আসলে আফগান মুজাহিদদের শীর্ষ অবস্থান, রাশাকে হারানোর পেছনে যে সমস্ত মাথা কাজ করেছিল হামিদ গুল একজন। এবং হামিদ গুলকে ভারত বিরোধী, আমেরিকার বিরোধী এবং তালেবান এবং আফগান বান্ধব জেনারেল মনে করা হয়। এই জন্য অনেক সময় 2002 সালের দিকে যারা বিশ্বের সন্ত্রাসী তালিকার যে একটা ব্ল্যাক লিস্ট তৈরি হচ্ছিল, সেখানে হামিদ গুলোর নামও অন্তর্ভুক্ত ছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীনে যে তালিকাটা তৈরি হচ্ছিল, তো চীনের ভেটোর কারণে, চীনের জোরদার প্রচারণার কারণে হামিদ গুলের নামটা সেখান থেকে কাটা যায়। হামিদ গুল এই তথ্যটা দিয়েছেন 2013 সালের দিকে। তিনি এতে আল জাজিরাতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, অনেক আগে সাক্ষাৎকার শুনেছি, যতটুকু মনে করে এমনটাই তিনি বলেছেন। সাক্ষাৎকার 22 মিনিট বা 20 মিনিটের একটা সাক্ষাৎকার, সংক্ষেপ কিন্তু চমৎকার সব কথা বলেছেন তিনি ওই সাক্ষাৎকারে। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আসলে চীনের কারণে আমি আসলে ব্ল্যাক লিস্টেড থেকে, সন্ত্রাসী তালিকার বা এবং নিষেধাজ্ঞার কবল থেকে বেঁচে গিয়েছিলাম। এটা আমেরিকা এবং নিরাপত্তা পরিষদ একবার নয়, কয়েকবার চেষ্টা করেছিল, প্রত্যেকবারে চীন আমাকে বাঁচিয়ে দিয়েছে, এমন একটা তথ্য কথা যতটুকু মনে পড়ে তিনি বলেছিলেন ওই সাক্ষাৎকারে আল জাজিরার সাথে। সাক্ষাৎকারটা এখানে তিনি আমেরিকার সম্পর্ক এবং আমেরিকার সাথে আফগানের সম্পর্ক, পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক ইত্যাদি বিষয়ে সংক্ষেপ কিন্তু চমৎকার সব তথ্য দিয়েছে। আমরা কারোর সময় থাকলে, সুযোগ থাকলে সেটা শুনে দেখতে পারি। তো হামিদ গুল একটা তার অনেকগুলো কীর্তি আছে, অনেকগুলো কাজ আছে এবং অনেক উক্তি আছে, এবং ভারতে তাকে অত্যন্ত চরমভাবে অপছন্দ করতে এমন একজন জেনারেল তিনি। কারণ তার সম্পর্কে করা হয় লস্করে তৈয়বার, তিনি ইন্ধনদাতা ছিলেন এবং আরো অনেক কিছুর ব্যাপারে ইন্ধনদাতা, এটা ভারত পক্ষের দাবি। তিনি যদি এগুলো অস্বীকার করেন, তার বক্তব্য হলো, তিনি সেই সাক্ষাৎকারে বলেছিলেন লস্করে তৈয়বার একটা কাশ্মীর ভিত্তিক দল, তাহলে কাশ্মীরের একটা সংগঠনের সাথে আমার কিভাবে সম্পর্ক হতে পারে? হ্যাঁ, আমি এটা মনে করি কাশ্মীরের যে লস্কর তৈয়বা, এরা যে স্বাধীনতা আন্দোলন করে, এরা তাদের হক, এটা তাদের ন্যায্য দাবি, এটা আমাদের আলোচ্য বিষয় না। তো এই হামিদ গুল মূলত
ইউটিএন এর 225 সদস্যের আফগান সফরের কথা আইএসআই কে জানিয়েছিলেন। তবে আমার কাছে মনে হয় ডিসেপশনে যে অ্যাড্রিয়ান লেবি যে তথ্যটা দিয়েছেন হামিদগুল সম্পর্কে, এটা এক ধরনের একটু বিভ্রান্তিকর। হ- তাও আবার এক দিক থেকে এটাকে সঠিক মনেও হয় এই হিসাবে যে হামিদগুল ভেবেছিলেন যে এই দুই বিজ্ঞানী তো কিছুটা বিতর্কিত ছিলেন, মানে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বিতর্কিত, তাদের গতিবিধি সম্পর্কে অনেক সন্দেহ ছিল। তিনি হয়তো মনে করেছেন এই তো দুই বিজ্ঞানী যদি যেভাবে আবেগ নিয়ে কাজ করছে, সেই আবেগ নিয়ে যদি পাকিস্তানের সবচেয়ে স্পষ্টকাতর বিষয়টা, সংবাদটা যদি বা স্পষ্টকাতর প্রযুক্তিটা ক- রাষ্ট্রবিহীন বা রাষ্ট্র নিয়ন্ত্রণবিহীন কোনো শক্তির হাতে যদি দিয়ে দেন, তো এটা পাকিস্তানের জন্য হুমকি এবং বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে, এমনটা হয়তো তার ধারণা থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা আমার ব্যক্তিগত খেয়াল। এদিকে আমেরিকা তো সীমাহীন অস্থির হয়ে পড়েছিল এই সংবাদটা পেয়ে, যে পাকিস্তান দুই শীর্ষ বিজ্ঞানী গোপনে একদম তাদের আমেরিকার দৃষ্টিতে চরম বিপজ্জনক একজন ব্যক্তির কাছে গিয়ে পরমাণু বিজ্ঞান, পরমাণু প্রযুক্তি হস্তান্তর করছে, প্রযুক্তি ওখানে পাচার করছে এই বিষয়ে। আমি সিআইএ কি করলো, সাথে সাথে অত্যন্ত শক্তিশালী গুরুত্বপূর্ণ এক কর্মকর্তা সিআইএ পাকিস্তান এলো, পাকিস্তানের সে জেনারেল মোশাররফকে সতর্ক করলো, এবং সিআইএ এর কর্তৃপক্ষ এই অফিসারের সাথে অনেক বেশ কিছু অকাট্য যুক্তি প্রমাণ সম্বলিত কাগজপত্র নিয়ে এসে জেনারেল মোশাররফকে সেটা দেখিয়েছে। এসব কাগজপত্র আবার সিআইএ চুরি করেছিল ডক্টর সুলতান বশিরউদ্দিন মাহমুদের বাসা থেকে। পাকিস্তান যে জেনারেল আফগানিস্তান গিয়েছিলেন তার বাসা থেকে সিআইএ চুরি করে আমি পাকিস্তানকে জেনারেল মোশাররফকে দেখিয়েছি যে দেখেন আপনার দেশের এই লোক এই কাজটা এমন কাজ করছে। কাগজে পরিষ্কারভাবে পরমাণু অস্ত্র, বায়োলজিক্যাল ওয়েপন সম্পর্কে বিস্তারিত তথ্য ছিল। এই তথ্যগুলো যে পাচার হচ্ছে সেমন এই বিষয়ে অকাট্য প্রমাণ ছিল। এই ঘটনা পাক সরকারের জন্য অত্যন্ত দুশ্চিন্তার ছিল, বিব্রতকর তো বটেই। অন্যদিকে মার্কিন প্রশাসন থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছিল যে এই বিষয়ের জন্য দুই বিজ্ঞানী সম্পর্কে যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। তো মার্কিন চাপে হোক বা অন্য কোনো কারণে হোক, 2001 সালের 23 অক্টোবরে অর্থাৎ 9/11-এর প্রায় 1.5 মাস পর ডক্টর সুলতান এবং ডক্টর চৌধুরীকে ইউটিএন এর আরো, ইউটিএন মানে উম্মাত আমির নাও, এই সংগঠনে আরো 5 সদস্য সহ সবাইকে আটক করা হয়। এই আটকের সাথে সিআইএ সরাসরি জড়িত ছিল। প্রত্যেককে আলাদা আলাদা স্থানে, অজ্ঞাত স্থানে রেখে আলাদা আলাদা ভাবে জেরা করা হয়, ইন্টারোগেশন করা হয়। প্রথমে সবাই অস্বীকার করে, পরে যখন দুই বিজ্ঞানী সুলতান বশিরউদ্দিন মাহমুদ এবং চৌধুরী সাহেব সামনে অকাট্য প্রমাণ পেশ করা হয় যে আপনারা এই করেছেন, এই কথা বলেছেন, এই কাগজগুলো দিয়েছেন, তখন দুই নিউক্লিয়ার বিজ্ঞানী হয়তো আমতা আমতা করে হলে কিছুটা অস্পষ্ট স্বীকার করতে বাধ্য হয়েছেন। তো পাকিস্তানি ইন্টেলিজেন্স নিশ্চিত হয়ে গেছিল যে ইউটিএন নামে যে সংগঠন, সেটাকে ঢাল বানিয়ে দুই নিউক্লিয়ার সায়েন্টিস্ট একিউর সাথে এবং ওসামা নাদিরের সাথে গোপন কোন একটা তৎপরতায় লিপ্ত আছে। পাকিস্তান আইএসআই এটা নিশ্চিত হয়ে গেছে। তো বিজ্ঞানীদেরকে পাকিস্তান, আমেরিকা উভয় দেশের গোয়েন্দারা ইন্টারোগেশন করেছে, যারা করেছে। তো এটা পাকিস্তান একভাবে করেছে, সিআইএ আরেকভাবে করেছে। তো জর্জ টেনেট, সিআইএ প্রধান, তার আত্মজীবনীতে লিখেছে যে ইন্টারোগেশনে এমনকি সাধারণ, এটা তো অনেক হাই প্রোফাইল বিজ্ঞানী ছিলেন ডক্টর সুলতান এবং চৌধুরী আব্দুল মজিদ, এই হাই প্রোফাইল লোককেও সিআইএ মরিয়া হয়ে লাইট ডিটেক্টর ব্যবহার করে। লাইট ডিটেক্টর মানে হলো হাতে লাগানোর পর এটা লোকটা কথা বলার সময় মিথ্যা বলছে না সত্য বলছে এটা ধরা পড়ে যায়, তার হার্টবিট আর রক্তের চাপ ওঠানামার মাধ্যমে বোঝা যায় যে এই লোক সত্য বলছে না বা মিথ্যা বলছে, এই ধরনের। তো লাইট ডিটেক্টর পর্যন্ত ব্যবহার করা হয়েছে, একদম সাধারণ কয়েদির জন্য এটা ব্যবহার করা হয়। তো এসব বিষয় সিআইএ নিশ্চিত হয়ে গেছিল যে ওবিএল এর সাথে, আইমানুল জাওয়াহিরের সাথে, একিউর সাথে দুই বিজ্ঞানীর সরাসরি যোগাযোগ হয়েছে, এবং এই যোগাযোগটা শুধু কথাবার্তা নয়, খোশালাপ নয়, আরো অনেক গভীর এবং অনেক বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তো এইসব তথ্যের ভিত্তিতে আমেরিকা চাচ্ছিল দুই বিজ্ঞানীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে। তো পাকিস্তান কর্তৃপক্ষ চাপ দিয়েছে, পাকিস্তান কর্তৃপক্ষ তাদেরকে বন্দী করে রেখেছে, কিন্তু কোনো সাজা বা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। কিছুদিন পরে এভাবে চলেও এরপরে তাদেরকে গ্রেপ্তার করেছে অক্টোবর 2001 সালে। তো 2000 সালের জানুয়ারিতে পাকিস্তান কর্তৃপক্ষ কি করলো, এই দুই বিজ্ঞানীকে মুক্তি দিয়ে দিয়েছে। মুক্তি দিয়ে তাদেরকে গৃহবন্দী, নজরবন্দি করে রেখেছে। তো পাকিস্তানের যুক্তি ছিল যে এই দুই বিজ্ঞানীকে আসলে রাষ্ট্রীয় অপরাধ করার মতো কোনো প্রমাণ তারা সাব্যস্ত করতে পারে, এমন কোনো অপরাধ করেছে বলে এই দুই বিজ্ঞানীর সম্পর্কে তারা সাব্যস্ত করতে পারেনি। এই জন্য তারা কেউ সন্দেহ হয় তাদের গতিবিধি, এই বক্তব্য দিয়ে পাকিস্তান আমেরিকাকে শান্ত করার চেষ্টা করেছে। আমেরিকা তো এত সহজে ভোলার কথা না, আমেরিকা তো ঠিকই জানে, বুঝতে পেরেছে আসলে বিষয়টা কি হচ্ছে। আমেরিকা পাকিস্তানের অজুহাত
তার এই কথা বক্তব্য আমেরিকা পছন্দ করেনি বা সেটা আশ্বস্ত হতে পারেনি। আমেরিকা কি করলো, সেটা সবসময় যে কৌশলটা করে, প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য আমেরিকা কি করে, মিডিয়াতে প্রথমে প্রতিপক্ষ সম্পর্কে নানা ব্যাপকভাবে তুলধনু করে নেতিবাচক প্রচারণা শুরু হয়। আমেরিকা এই পুরো বিষয়টা চৌধুরী বশিরউদ্দিন মাহমুদ এবং চৌধুরী সাহেব এবং ডক্টর সুলতান বশিরউদ্দিন মাহমুদ, তাদের সাক্ষাৎকার, তাদের আফগান সফর এবং তাদের গোপন ডকুমেন্ট লিক পাচার, এই বিষয়ে পুরো তথ্যটা মিডিয়াতে লিক করে দিয়েছে, ফাঁস করে দিয়েছে। এখন বিষয়টা আমেরিকার পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, ব্যাপকভাবে বিশ্ব মিডিয়াতে ফলো হয়ে প্রচার হলো। এখন শুধু আমেরিকার পক্ষ থেকে না, বিশ্বের আরো আরো পরাশক্তির পক্ষ থেকে পাকিস্তানের উপর চাপ আসতে লাগলো যে তোমরা একটা কার্যকর ব্যবস্থা করো। এই দুই বিজ্ঞানী অত্যন্ত স্পর্শকাতর স্থানে কাজ করেছে এবং সেই স্পর্শকাতর জায়গার তথ্যগুলো আরো জঘন্য বিপজ্জনক স্থানে পাচার করার ফন্দিতে আছে। তো এই বিষয়ে তোমরা ব্যবস্থা গ্রহণ করো। এটা ছিল তাদের চাপের দিক, পাকিস্তান সরকার অবস্থান, পদক্ষেপ। এখন প্রশ্ন হলো, ডক্টর সুলতান বশিরউদ্দিন মাহমুদ তিনি এমন চরম ঝুঁকিপূর্ণ কাজে কেন নেমেছিলেন? তো ডক্টর সাহেব বিশ্বাস করতেন যে পাকিস্তানের অ্যাটম বোমা যেটা ছিল, আণবিক বোমা, নিউক্লিয়ার প্রোগ্রাম যেটা, এটা পাকিস্তানের একার সম্পত্তি নয়, এটা পুরো মুসলিম উম্মার সম্পত্তি। তিনি এক প্রেস রিলিজে পরিষ্কারভাবে বলেছিলেন একবার যে পুরো পশ্চিমা বিশ্ব আরবের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে একদিন না একদিন। সেই যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরে আরব রাষ্ট্রের সুরক্ষায়, মুসলিম রাষ্ট্রগুলোর সুরক্ষায় পাকিস্তান এবং আফগানিস্তানকেই এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে যাওয়ার প্রাথমিক প্রস্তুতি বা চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আল্লাহ তাআলা পাকিস্তানকে এই পরমাণু বোমাটা আল্লাহ নেয়ামত হিসেবে দিয়েছেন। তিনি এই বিশ্বাস করতেন। এই বিশ্বাস অবশ্য সাধারণ অনেক মানুষও করে। এমন আরো অনেক কথাবার্তা ডক্টর সাহেব, ডক্টর সুলতান বশিরউদ্দিন মাহমুদ প্রকাশ্যে বলতেন, যে পাকিস্তানের যে পরমাণু বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে যে দুইজনকে মৌলবাদী মানে টেরোরিস্ট সিম্পেথাইজার মনে করা হয় আমেরিকার পরিভাষায়, এই দুইজনকে মনে করা হতো তারা এমন। এই জন্য দুজনকে সময়ের আগে, পাকিস্তানের আমেরিকার চাপে হোক বা বিশ্ব এর চাপে হোক, সময়ের আগে তাদেরকে অবসর দেওয়া হয়েছিল এবং অথবা তারা নিজেরা অবসর গ্রহণ করেছিলেন। অবসর গ্রহণের পর তারা প্রথমে কিছুদিন নজরবন্দি ছিলেন, তারপর স্বাভাবিক অবস্থা হলে তারা ইউটিএন প্রতিষ্ঠা করেছিলেন, যে উম্মা তামির নাও, এই সংগঠন। আমেরিকা বারবার দাবি করছিল যে এই দুই বিজ্ঞানী গোপনে একে ওকে পরমাণু বোমা বানানোর বিস্তারিত তথ্য পাচার করেছে। আর দুই ডক্টর অস্বীকার করে বলে আসছিলেন যে তারা শেখ ওবিএল এর সাথে অন্য প্রসঙ্গে কথা বলতে গিয়েছিলেন। তারা মূলত গিয়েছিলেন মুসলিম বিশ্বে কিভাবে বিজ্ঞান চর্চা, প্রযুক্তির চর্চা, জ্ঞান বিজ্ঞানের চর্চা বাড়ানো যায়, এ তথ্য প্রযুক্তির চর্চা বাড়ানো যায়, এই বিষয়ে পরামর্শ করতে গিয়েছিলেন এবং শেখের কাছ থেকে এই বিষয়ে কোনো ফান্ড সংগ্রহ করা যায় কিনা এই তথ্য যাচাই করতে গিয়েছিলেন। তাদের পরিকল্পনা বাস্তব এবং এই দুই ডক্টর তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের যে শিক্ষা বিষয়ক মুসলিম বিশ্বে বিজ্ঞান শিক্ষার যে প্রসার করার, শিশু মুসলিম শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষাকে আরো ব্যাপকতর করে তোলার জন্য যে পরিকল্পনা, শিক্ষা কারিকুলাম তারা সাজিয়েছিলেন, সেটা বাস্তবায়ন আফগানিস্তান থেকে শুরু করবেন। এই উদ্দেশ্যে তারা আফগানিস্তানে গিয়েছেন, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল না। এটা দুই ডক্টরের দাবি। আমেরিকা তো তাদের এই বক্তব্য কোনোভাবে আশ্বস্ত হচ্ছিল না, কোনোভাবেই তাদের কথা বিশ্বাস করছিল না। তাছাড়া আমেরিকার লক্ষ্য শুধু এই দুই বিজ্ঞানী কিন্তু ছিল না। আমেরিকার লক্ষ্য আর একটু দূরে, আরো অনেক দূরে ছিল। সেটা হলো তারা ডক্টর আব্দুল কাদির খানকেও বিচারের কাঠগড়ায় আনতে চাচ্ছিল। আর আব্দুল কাদির খান ছিলেন পাকিস্তানের মানুষের কাছে ফেরেশতার মতো দেবতুল্য ব্যক্তি, যাকে বলা হয় যে সমস্ত সবকিছুর ঊর্ধ্বে এমন ক্ষমতাধর, এমন পবিত্র মানুষ বলে মনে করতো। যেহেতু তার মতো একজন মানুষ তাদেরকে আণবিক বোমা উপহার দিয়েছেন। ডক্টর খান পাকিস্তানের পরমাণু কর্মসূচির একদম মূল পুরুষ বলা যায়। তা আমেরিকার দাবি ছিল ডক্টর খান মানে ডক্টর আব্দুল কাদির খান, এই দুই ডক্টর, আগের দুই ডক্টর তো বটেই, এই মূল যে পরমাণু বোমার বিজ্ঞানী ডক্টর আব্দুল কাদির খানও পাকিস্তানের পরমাণু কর্মসূচির গোপন তথ্য বাইরে দেশে পাচার করে দিচ্ছে। শুধু আমেরিকা নয়, পাকিস্তানের কোনো কোনো গোয়েন্দা সংস্থার তদন্তের রিপোর্টে কিন্তু এমনটাই ছিল। এটা এই বক্তব্য নিয়ে পারভেজ মোশাররফ এবং তার সমর্থকদের দৃষ্টিকোণ থেকে আমরা কথাগুলো বলছি। আমেরিকা আরো আগে থেকেই ডক্টর খানের পেছনে লেগেছিল। তার অভিযোগ আগে থেকেই করে আসছিল যে ডক্টর খান গোপন কিছু তৎপরতা চালিয়ে আসছে। এদিকে আইএসআই এর ডিজি প্রধান লেফটেন্যান্ট জেনারেল জাভেদ নাসের একবার যখন আরো আগে যখন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ছিলেন তখন এই ডিজিআই
প্রধান লেফটেন্যান্ট জেনারেল জাভেদ নাসের নওয়াজ শরীফের সাথে একান্তে সাক্ষাৎ করে ডক্টর একিউ খান আব্দুল কাদের খানের ব্যাপারে অভিযোগ করেছিল যে প্রধান প্রাইম মিনিস্টার এই ডক্টর খান কিন্তু কেমন যেন গোপন সন্দেহজনক তৎপরতায় লিপ্ত আছেন, এবং তিনি আমার মনে হয় ডক্টর জাভেদ নাসের জেনারেল জাভেদ নাসের বক্তব্য অনুযায়ী ডক্টর খান টাকা কামানোর ধান্দায় আছেন। জেনারেল জাভেদ নাসের তার অভিযোগের সপক্ষে এক যুক্তি দিয়েছিলেন যে ডক্টর খানের 23টি সম্পত্তির তালিকা দিয়েছেন, বহু অনেক মূল্যবান দামি সম্পত্তির তালিকা দিয়েছেন, যেগুলোর মালিক হতে হলে ডক্টর খানের অতিরিক্ত আয় রোজগারের প্রয়োজন। কিন্তু বর্তমানে দৃশ্যমান এমন কোনো আয়ের উৎস ডক্টর খানের নেই যেগুলো দিয়ে তিনি এই 23টি সম্পত্তির মালিক হতে পারেন। তো প্রধানমন্ত্রী প্রাইম নওয়াজ শরীফ এই অভিযোগকে পাত্তা দিলেন না, তিনি কথা শুনলেন না, ডক্টর খানের ব্যাপারে কোনো কিছু তিনি বাড়তি কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না বা তদন্ত করলেন না। ডক্টর জেনারেল জাভেদ নাসের আরো পরিষ্কার করে বলেছিল ডক্টর নওয়াজ শরীফকে যে ডক্টর খান নিউক্লিয়ার ডকুমেন্ট বিক্রি করে বেড়াচ্ছে চারদিকে। এমনকি জেনারেল জাভেদ নাসের সেখানে তখনকার আর্মি চিফ অর্থাৎ পারভেজ মোশাররফের কাছেও দরখাস্ত করেছিল যে জেনারেল মোশাররফ যেন ডক্টর খানকে ডেকে বলেন পাকিস্তানের টপ সিক্রেট ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো জিএইচকিউতে জমা রাখতে, অর্থাৎ পাকিস্তানের সবচেয়ে নিরাপদ ভল্টে জমা রাখতে, এগুলো বাইরে পাচার না করতে। তো এ ব্যাপারে শুধু জেনারেল জাভেদ নাসের যে ডক্টর খানের তৎপরতার বিরুদ্ধে চোখ রাখছিল তা না, লেফটেন্যান্ট জেনারেল আসাদ দুরানি যিনি ডিজিএমআই এবং ডিজি আইএসআই ছিলেন, তিনিও ডক্টর খানের গতিবিধি সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন। কারণ ডক্টর খান সবার সাথে অবাধে মিশতেন, বিদেশি প্রতিনিধিদের সাথেও ইচ্ছামতো কথা বলতেন, তাদের সাথে গোপনে বৈঠক করতেন, এমনকি তাদের সাথে এমন গোপনে তাদের অনেক জায়গায় নিয়েও যেতেন। এইসব তো আসলে ব্যাপারটা ঝুঁকিপূর্ণ এবং সন্দেহজনক পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে। আর এছাড়া 90 দশক থেকে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলোর জোরদার সন্দেহ যে ডক্টর খান কিছু একটা করছেন গোপনে, ঠিক ধরা যাচ্ছে না কিন্তু করছেন কিছু একটা, ডালমে কুছ গড়বড় হ্যায়, কোনো একটা সমস্যা আছে। কিন্তু ডক্টর খান এত বড় মানুষ ছিলেন, এত ধরাছোঁয়ার ঊর্ধ্বে ছিলেন, পাকিস্তানের সাধারণ আইনের তো ঊর্ধ্বে ছিলেন, সাধারণ হিসাব বিচারে বলা যায়, এজন্য তাকে কোনো কিছু করা যাচ্ছিল না। তো ঘটনা মানে এখানে থামলো না, ঘটনা তো চলছে। জেনারেল পারভেজ মোশাররফ ও ডক্টর খানের ব্যাপারে সন্দিহান হয়ে উঠছিলেন নানা দিকে তথ্যের ভিত্তিতে। তো এর মধ্যে একটা ঘটনা ঘটলো। 1999 সালে উত্তর কোরিয়া থেকে একদল মিসাইল ইঞ্জিনিয়ার পাকিস্তান সফর এসেছিল। উত্তর কোরিয়া মানে সে দেশ যেটা সব দিক থেকে বিচ্ছিন্ন, যেটা নেতার শোকের দিন দুঃখের দিনে সবাইকে কাঁদতে হয়, আবার নেতার জন্য হাসতে হয় আইন করে, যেমনটা বলা হয় পশ্চিমা প্রচার মাধ্যমগুলো যেভাবে আমাদেরকে গেলাতে চায় আর কি কথাগুলো। তো উত্তর কোরিয়ার মিসাইল ইঞ্জিনিয়ার পাকিস্তানে সফরে এসেছিলেন। তারা এসেছিল মূলত ব্যালিস্টিক মিসাইল উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনা করতে। এই চুক্তি বা এই সফর সম্পর্কে, এই সফর নিয়ে গোপন কিছু ছিল না, বিশ্ব মিডিয়া তো এটা খবর হয়েছে, সবাই জানে। তবে জেনারেল মোশাররফের বক্তব্য মতে উত্তর কোরিয়ার প্রতিনিধিদের মধ্যে মিসাইল এক্সপার্ট তো ছিল, কিন্তু কিছু ছদ্মবেশী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিল, নিউক্লিয়ার পরমাণু বিজ্ঞানী বা পরমাণু বিশেষজ্ঞ ছিল। এই এক্সপার্টদেরকে ডক্টর খান কি করেছে, কেআরএল মানে খান রিসার্চ ল্যাবরেটরি, এটা যেখানে পরমাণু বোমা তৈরি বা পরমাণু বিষয়ে গবেষণা হয় পাকিস্তানে, সে ডক্টর খানের নামে এটা প্রতিষ্ঠা। সেখানে নিয়ে গেছেন ডক্টর খান। সেখানে নিয়ে গিয়ে তাদের সাথে সেন্ট্রিফিউজ মানে হলো পরমাণু বোমা বানানোর আগের প্রক্রিয়া, যেটা একটা বিশাল চুল্লিতে যে যে পরমাণুর ইয়া করা হয়, প্রক্রিয়াজাত করা হয়, সেটাকে সেন্ট্রিফিউজ বলা হয়। পুরো স্থাপনা সহ পুরো কার্যক্রমকে এই বিষয়ে ব্রিফ করেছেন উত্তর কোরিয়ার নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকে, তাদেরকে তথ্য দিয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন বুদ্ধি পরামর্শ দিয়ে, ডায়াগ্রাম দিয়ে, নকশা দিয়ে। এমনকি ডক্টর খান এই উত্তর কোরিয়ার প্রতিনিধিদেরকে একদম স্পষ্টকাতর নিউক্লিয়ার প্লান্টও ঘুরে দেখিয়েছিলেন। এসব তৎপরতা ছিল পাকিস্তানের জন্য অত্যন্ত হুমকি নিরাপত্তার জন্য। আমরা এই বক্তব্যগুলো দিচ্ছি জেনারেল পারভেজ মোশাররফের বক্তব্য থেকে সেই হিসাবে, আমরা ডক্টর খানের দৃষ্টিভঙ্গি থেকে কথাগুলো বলছি। দুইজনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। তখন আমেরিকা তো একের পর এক চাপ সৃষ্টি করে যাচ্ছে, পাকিস্তান যেন পরমাণু বোমা বিষয়ক তথ্য বাইরে কোনো পাচার না করে, এ বিষয়ে আমেরিকা নিশ্চিত হতে যাচ্ছিল। তা আমেরিকা আগে থেকে উত্তর কোরিয়ার উপর মহা খাপ্পা, উত্তর কোরিয়াকে একঘরে করে রেখেছে, অ্যাক্সিস অফ ইভিল ঘোষণা দিয়েছে এবং একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে ইরানের মতো। এর মধ্যে উত্তর কোরিয়ার পরমাণু বিজ্ঞানীদের সাথে ডক্টর খানের দহরম মহরম যদি
আমেরিকা পরিষ্কার জানতে পারে, তাহলে তো ভয়াবহ ব্যাপার হয়ে যাবে। পাকিস্তানকে উত্তর কোরিয়া বানিয়ে ফেলবে। তো জেনারেল মোশাররফ তার নিজের আত্মজীবনীতে লিখেছে এ, যে সেখানে ডক্টর খানকে তলব করা হলো এই ঘটনার, উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের ঘটনার পর তলব করে। সেখানে ডক্টর খান ছিলেন সে বৈঠকে, গোপন বৈঠকে জেনারেল মোশাররফ এবং গোয়েন্দা প্রধান, আইএসআই প্রধান ছিলেন। তো ডক্টর খানের কাছে সবাই জানতে চাইলেন যে আপনি উত্তর কোরিয়ার এক্সপার্টদেরকে সেন্ট্রিফিউজ সম্পর্কে ব্রিফিং করেছেন, তাদের সম্পর্কে এই বিষয়ে কোনো তথ্য দিয়েছেন? ডক্টর খান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন, না আমি এমন কিছু করিনি। তো ডক্টর খানের কথায় তো আর বাড়তি কিছু বলার সুযোগ ছিল না, তিনি আসলে অনেক বেশি সম্মানী ছিলেন। কিন্তু জেনারেল মোশাররফ বৈঠকটা শেষ করলেও আশ্বস্ত হতে পারলো না। তার মনে খুঁতখুত করছিল যে তার কোথাও একটা কিছু গড়বড় হচ্ছে, ঠিক যেটা ধরা যাচ্ছে না, প্রকাশ হচ্ছে না। তো তখনও জেনারেল মোশাররফ আর্মি চিফ ছিল, প্রেসিডেন্ট হয়নি। অবস্থার পরিবর্তন হয়ে গেল কার্গিল যুদ্ধের পরে, শুরু হওয়ার পরে তখন নওয়াজ শরীফকে হটিয়ে জেনারেল মোশাররফ রাষ্ট্রপ্রধান হলো, প্রেসিডেন্ট হলো। তোর ক্ষমতা পাওয়ার পর শেষ যে কোনো বিষয়ে ক্ষমতা গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ করার একটা একচ্ছত্র ক্ষমতা প্রেসিডেন্টের হাতে চলে এলো, জেনারেল মোশাররফের হাতে। তখন তিনি কি করলেন যে কেআরএল, পাকিস্তান এর খান রিসার্চ ল্যাবরেটরি, সেখানে এই পরমাণু গবেষণাগারের একচ্ছত্র আধিপত্য ছিল ডক্টর খানের কাছে হাতে। পারভেজ মোশাররফ বললেন কি, এই কেআরএল পরিচালনার জন্য একটা পরিচালনা পরিষদ গঠন করে দিলেন। সেখানে আগে যে কোনো ছোট বড় সিদ্ধান্ত ডক্টর খান একাই নিতেন, এখন যে কোনো সিদ্ধান্ত নবগঠিত পরিষদের মিলে সিদ্ধান্তটা নেবে। আর এই পরিষদের প্রধান হবে পাক আর্মির একজন সিনিয়র অফিসার, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক সিদ্ধান্ত এই অফিসারই গ্রহণ করবেন। তো ডক্টর খান এখন মোটামুটি ভাবে এক ধরনের পঙ্গু হয়ে গেলেন, তিনি শুধু তার গবেষণা করবেন, প্রশাসনিক কাজের সাথে বা অর্থনৈতিক কোনো কর্মের সাথে, কর্মকাণ্ডের সাথে বা এই খান রিসার্চ ল্যাবরেটরির কোনো কিছুর পরিচালনার ক্ষেত্রে তার কোনো অবদান বা তার হাত থাকলো না, ক্ষমতা থাকলো না। তো এত কিছু করার পরও ডক্টর খানের ব্যাপারে জেনারেল মোশাররফ আশ্বস্ত হতে পারছিল না। তার কাছে শুধু মনে হচ্ছিল এবং নানা দিক থেকে তথ্য আসছিল যে ডক্টর খান নিউক্লিয়ার প্রোগ্রামের সমস্যা সমাধানের বদলে তিনি নিজে খোদ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। তো এভাবে চলছিল। তো 2001 সালের 23 মার্চ 9/11-এর প্রায় 5 মাস আগে জেনারেল মোশাররফ কি করলো, ডক্টর খানকে পাকিস্তানের অ্যাটমিক প্রোগ্রাম থেকে অব্যাহতি দিল। তো পাকিস্তানের সাধারণ জনগণের কাছে ছিল এটা বজ্রাঘাতের মতো, আণবিক বোমা বিস্ফোরণের মতো। এটা ছিল এক জাতীয় হিরোর, জাতীয় নায়কের অপমান। সাধারণ জনতা আক্রোশে ফেটে পড়লো, যেটা যেমনটা হয়। তো পারভেজ মোশাররফ নানাভাবে এটাকে সামাল দিয়েছে, এক সময় জন আক্রোশ, জন আন্দোলন থামলো। তো ডক্টর খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। জেনারেল মোশাররফ এত কিছু করার পরও নিশ্চিত হতে পারছিল না, কারণ তার কাছে ডক্টর খান সম্পর্কে আরো তথ্য আসছিল যে ডক্টর খান পাকিস্তানে বসে এবং দুবাইতে তার একটা ছদ্ম অফিস করে সেখান থেকে তিনি তথ্য পাচার বা এসব তথ্য বেচা বিক্রি করছেন বলে তার দাবি। এই যে ডক্টর খানের বিরুদ্ধে যে অভিযোগগুলো, ওগুলো কিন্তু এই পার্সপেক্টিভ হলো জেনারেল মোশাররফের পার্সপেক্টিভ, আমেরিকার পার্সপেক্টিভ থেকে আমরা কথাগুলো বলছি। এ পক্ষের কথা আমরা খুব বেশি পাইনি, শুধু এই পক্ষের কথা বলেন, ডক্টর খানের পক্ষের কথা হলো তিনি সবকিছু অস্বীকার করেছেন। এই তো জেনারেল মোশাররফ কি করবেন ভাবছিলেন, কোনো কঠিন কোনো পদক্ষেপ নেবেন এমনটাই ভাবছিলেন। এর মধ্যে 2003 সালের জাতিসংঘের এক বৈঠকে, যেটা আমরা গতকাল আগের বৈঠকে বলেছিলাম শেষের দিকে, তিনি জেনারেল মোশাররফ কোথায় গেলেন, নিউ ইয়র্কে গেলেন। নিউ ইয়র্কে গিয়ে জাতিসংঘের বৈঠক শেষ হলো, শেষ হওয়ার পর তিনি হোটেলে আসবেন। হোটেল রুমে আসার পথে জর্জ ডব্লিউ বুশ, মার্কিন প্রেসিডেন্ট, জেনারেল মোশাররফকে একদিকে ডেকে এক কোণে বললেন যে আপনার সময় থাকলে আগামীকাল সিআইএ চিফ জর্জ টেনেটকে একটু সময় দিন। তো জেনারেল মোশাররফের জন্য এটা ছিল একটা সারপ্রাইজ ডিমান্ড, কারণ মার্কিন প্রেসিডেন্ট এভাবে বলা এবং অনুরোধ করার কথা না। আর এটা অফিসিয়াল কোনো সাক্ষাৎ হলে এটা অফিসিয়ালি ভাবে তার কাছে আসবে, এভাবে প্রেসিডেন্ট তাকে অনুরোধ করবেন। আসলে ডিমান্ড তো, অনুরোধ তো ছিল না, এটা মূলত একটা আদেশ ছিল। তো পরদিন জর্জ এলো। সময় না দেওয়ার তো কোনো কারণ নেই, সময় দিতে হয়েছে বা রাজি হতে হয়েছে, বা জেনারেল মোশাররফ কৌতূহলী ছিলেন কি বলে সিআইএ চিফ কি বলে। জেনারেল সিআইএ চিফ জর্জ টেনেট এসে হোটেলে বসলেন, হাই হ্যালো হলো, সকাল কুশল বিনিময়ের পরে জেনারেল মোশাররফ ব্রিফকেস করলো, জর্জ টেনেট ব্রিফকেস করে তার সামনে কাগজে একটা বন্ধা বা একটা বান্ডিল জেনারেল মোশাররফের সামনে রাখলো। তো জেনারেল মোশাররফ সেটা খুললেন, খুলে তিনি রীতিমতো হয়ে গেলেন, তার মুখ দিয়ে কথা সরছিল না। এইসব বক্তব্য হলো তার জেনারেল মোশাররফের সাক্ষাৎকার, এবং সাক্ষাৎকারটা আমি দেখেছি টিভিতে, পাকিস্তান টিভিতে সাক্ষাৎকার দিয়েছে, এবং তার তার ইন দ্য লাইন অফ ফায়ার, তার আত্মজীবনীতে লিখেছেন।
तो তিনি তাই বলছে ये मेरी जिंदगी की सबसे एम्ब्रेसिंग मोमेंट थे। ডক্টর জেনারেল মোশাররফের ভাষায়, যেটা সাক্ষাৎকারে তিনি বলেছেন, এটা আমার সবচেয়ে জীবনের সবচেয়ে বিব্রতকর, সবচেয়ে লজ্জাজনক পরিস্থিতি ছিল জর্জ টেনেটের সামনে এই কাগজগুলো আমি দেখি। তো এই কাগজগুলো ছিল আসলে পাকিস্তানের সবচেয়ে স্পর্শকাতর ডকুমেন্ট। জর্জ টেনেট তারপরে কাগজের বান্ডিল তো দিল, কাগজের বান্ডিলটা এক পাশে রেখে এরপর ব্রিফকেস থেকে একটা ড্রয়িং বের করলো। ড্রয়িং বের করে জেনারেলকে দেখালো। তো জেনারেল ড্রয়িংকে দেখিয়ে বলল, মিস্টার প্রেসিডেন্ট, এই ড্রয়িংটা ইসলামাবাদের সুরক্ষিত কোনো ভল্টে বা সামরিক কোনো ভল্টে, অত্যন্ত সুরক্ষিত ভল্টে থাকার কথা, কিন্তু এটা এখন এই ড্রয়িংটা পাকিস্তানের টপ সিক্রেট একটা ড্রয়িং, নিউ ইয়র্কে হোটেলে আমার হাতে আপনার সামনে আমি ধরে আছি। এই ড্রয়িংটা ছিল পাকিস্তানের P1 সেন্ট্রিফিউজের ডিজাইন। ডক্টর খান এটা ইরানের কাছে বিক্রি করেছেন জর্জ টেনেটের দাবি মতে। এটা এক পাশে গুটিয়ে রেখে, গোল করে রেখে, এরপর জর্জ টেনেট তার ব্রিফকেস থেকে দ্বিতীয় ড্রয়িং বের করলো। বের করে বলল, মিস্টার প্রেসিডেন্ট, এটা হচ্ছে পাকিস্তানের নেক্সট জেনারেশন P2 সেন্ট্রিফিউজের ড্রয়িং। তারপর এটা এক পাশে রেখে তৃতীয় আণবিক বোমা বিস্ফোরণ ঘটালো জর্জ টেনেট। একটা ড্রয়িং বের করে বলল, মিস্টার প্রেসিডেন্ট, এটা হলো পাকিস্তানের ইউরেনিয়াম প্রসেসিং প্লান্টের পুরো প্লান্টের রাফ খসড়া ডিজাইন। এটাকে ডক্টর খান লিবিয়ার কাছে বিক্রি করেছেন। তো জেনারেল মোশাররফ লিখেছেন, ভূস্মারক যাকে ভূস্মারক, বুশ এবং মোশাররফ মিলে ভূস্মারক ডাকতাম আমরা তখন, সে সময় জেনারেল মোশাররফকে। তো জেনারেল মোশাররফ বললেন, আমি ড্রয়িংটা দেখে চিনে ফেলেছি, কারণ এটা হলো পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে গোপন ডকুমেন্ট। ডকুমেন্টগুলোতে হাতের লেখা ছিল, হাতের নোট ছিল, এমনকি বিজ্ঞানীদের দস্তখত ছিল। তো কাগজগুলো কত গোপন আর স্পর্শকাতর সেটা আমার জানা ছিল। আমি জীবনে এর চেয়ে লজ্জা আর কখনো পাইনি। সাক্ষাৎকারে ডক্টর জেনারেল মোশাররফ বলেছেন। তো পাকিস্তানের এমন গোপন ডকুমেন্ট সিআইএর হাতে থাকা সাধারণ কোনো ঘটনা ছিল না। হ্যাঁ, এটা ঠিক যে এসব কাগজে পাকিস্তানি অ্যাটমিক প্রোগ্রামের প্রাথমিক ড্রয়িং গুলো ছিল, চূড়ান্ত ড্রয়িং ছিল না। তারপরও এগুলো ছিল অত্যন্ত সর্বোচ্চ মাত্রার গোপনীয় কাগজপত্র, ডকুমেন্টস, দলিল দস্তাবেজ। এখন প্রশ্ন হলো, এসব কাগজ সিআইএর হাতে পৌঁছলো কিভাবে? আর জেনারেল মোশাররফ ডক্টর খানের বিরুদ্ধে কি কি তথ্য সংগ্রহ করেছিলেন, এবং বাহ্যিক দৃষ্টিতে যার কোনো গ্রহণযোগ্য উত্তর ডক্টর খান বা তার সমর্থকদের কাছে ছিল না। আবার অন্যদিকে ডক্টর খান এসব অভিযোগের ব্যাপারে নিজে কি বলতেন? আর পাকিস্তানের অ্যাটমিক প্রোগ্রামের তথ্য পাচারে কি ডক্টর খানই শুধু জড়িত ছিলেন, নাকি অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী, দেশও জড়িত ছিল? আর পাকিস্তানের পরমাণু বোমা বানানোর পেছনের কারণটা কি ছিল, ইতিহাসটা কি? আর মালয়েশিয়া, ডক্টর খানের ঘনিষ্ঠ দোস্ত শ্রীলঙ্কার একজন ভদ্রলোক, মুসলিম ভদ্রলোক, তার মালয়েশিয়ান যে একটা গোপন কারখানা ছিল যেখানে ইউরেনিয়াম প্রসেসিং হয়, সেই ইউরেনিয়াম প্রসেসিং করে মালয়েশিয়া থেকে জাহাজে তুলে দুবাই হয়ে লিবিয়া যাওয়ার পথে জাহাজটাকে MI6 ব্রিটিশ গোয়েন্দা সংস্থা কিভাবে হাইজেক করে এটাকে তদন্ত করে বিষয়টাকে তদন্ত করে ভিতরের ইউরেনিয়াম গুলোকে উদ্ধার করেছিল, এ বিষয়ে আমি বিস্তারিত তথ্য এবং আরো অনেক চমকপ্রদ, চাঞ্চল্যকর ঘটনার তথ্য নিয়ে ইনশাল্লাহ আমাদের আগামী পর্বে মোজাকার হবে। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন। আজকের মতো আমাদের মোজাকার এখানেই শেষ করছি। আল্লাহ তালা সবাইকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন এবং দ্বীনের জন্য কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।